নমস্কার। উই লার্ন ইনভেস্টিংয়ের এই বিশেষ আলোচনাতে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব ভারতের হেলথ কেয়ার সেক্টরের একটা বেশ পরিচিত নাম, মানে ম্যাক্স হেলথ কেয়ার ইনস্টিটিউট লিমিটেড বা MHIL নিয়ে। হ্যাঁ, MHIL নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং ডেভেলপমেন্টস হয়েছে সম্প্রতি। একদম। আমাদের কাছে কিছু লেটেস্ট ডেটা আছে, কোম্পানির ঘোষণা, কিছু অ্যানালিস্ট রিপোর্ট, রেটিং এজেন্সির মূল্যায়ন, এই সব মিলিয়ে আমরা একটা চিত্র বোঝার চেষ্টা করব। ঠিক, মানে একজন ইনভেস্টরের দৃষ্টিকোণ থেকে MHIL এর বর্তমান অবস্থা আর ভবিষ্যৎ সম্ভাবনাগুলো একটু খুঁটিয়ে দেখব আমরা। তাহলে শুরু করা যাক পারফরম্যান্স দিয়ে, মানে ফাইন্যান্সিয়ালস কেমন দেখাচ্ছে? দেখুন, গ্রোথটা কিন্তু বেশ চোখে পড়ার মতো। FY24-এ ওদের নেটওয়ার্ক রেভিনিউ প্রায় 16% বেড়ে 6,849 কোটি টাকা হয়েছে। বাহ! আর রিসেন্টলি Q1 FY25ও তো গ্রোথ ছিল। হ্যাঁ, Q1 FY25-এও প্রায় 19% গ্রোথ ছিল। আর যদি Q3 FY25 দেখি, রেভিনিউ এসেছে প্রায় 2,281 ক্রোর্স, যেটা নাকি অ্যানালিস্টদের যা এক্সপেকটেশনস ছিল তার থেকেও বেশি। আচ্ছা, এই যে রেভিনিউ বাড়ছে, এর পেছনে মূল কারণটা কি? মানে কোথা থেকে আসছে এই বৃদ্ধি? মূলত আসছে অ্যাভারেজ রেভিনিউ পার অকিউপাইড বেড বা ARPOB থেকে। এটা বেশ হাই। FY24-এ ছিল অ্যারাউন্ড 75,800। আর Q3 FY25-এ? Q3 FY25-এও প্রায় একই রকম, মানে 75,900। সাথে অকিউপেন্সি রেট, মানে বেড ব্যবহারের হার, সেটাও বেশ ভালো, 74-75%-এর কাছাকাছি। তার মানে অপারেশনাল এফিসিয়েন্সি ভালো। প্রফিটেবিলিটি কেমন, মানে EBITDA মার্জিন? EBITDA মার্জিনটা মোটামুটি 26-28% মধ্যে ঘোরাফেরা করছে, যেটা বেশ হেলদি বলা যায়। কিন্তু একটা ডেটা বলছিল নেট প্রফিট নাকি একটু কমেছে Q3 FY25-এর? হ্যাঁ, একটা রিপোর্টে দেখা গেছে Q3 FY25-এর নেট প্রফিট আগের বছরের একই সময়ের তুলনায়, মানে YOY, প্রায় 17.47% কমেছে। যদিও রেভিনিউ কিন্তু 37.7% বেড়েছে YOY। ও, এটা তো একটু কন্ট্রাস্টিং। রেভিনিউ বাড়ছে কিন্তু প্রফিট কমছে। এর কারণটা কি হতে পারে? কোনো বিশেষ খরচ? হতে পারে কোনো ওয়ান টাইম এক্সপেন্স বা অ্যাকুইজিশন রিলেটেড কস্ট ছিল এই কোয়ার্টারে, তবে এটা অবশ্যই নজরে রাখতে হবে। আচ্ছা, আরেকটা বড় খবর ছিল রেটিং আপগ্রেড নিয়ে, তাই না? একদম। কেয়ার রেটিংস ওদের লং টার্ম রেটিং বাড়িয়ে কেয়ার AA+ স্টেবল করেছে। এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট। হ্যাঁ, এটা তো কোম্পানির আর্থিক স্বাস্থ্যের একটা বড় ইন্ডিকেটর। এর কারণ কি বলছে রেটিং এজেন্সি? কারণ হিসেবে বলছে ওদের ধারাবাহিকভাবে ভালো অপারেশনাল এবং ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স, মানে হেলদি ক্যাশ জেনারেশন আছে। আর ক্যাপিটাল স্ট্রাকচারটাও বেশ মজবুত। যেমন ধরুন, মার্চ 2024-এর শেষে নেটওয়ার্থ ছিল 5,508 কোটি টাকা, আর টোটাল ডেট ছিল 1,800 কোটি টাকা। তার মানে ডেট খুব বেশি নয়। ঠিক। নেট লেভারেজ রেশিও, যেটা ডেট লেভেল মাপার একটা প্যারামিটার, সেটাও বেশ কম থাকবে আশা করা হচ্ছে। এমনকি নতুন অ্যাকুইজিশনসের পরেও 1.5x-এর নিচে থাকবে। এটা ইনভেস্টার্সদের জন্য একটা কমফোর্ট ফ্যাক্টর। এবার আসি এক্সপ্যানশন প্ল্যান্সের কথায়। MHIL তো বেশ অ্যাগ্রেসিভলি এগোচ্ছে মনে হচ্ছে। খুবই অ্যাগ্রেসিভ। ওরা লখনউ আর নাগপুরে দুটো হাসপাতাল অ্যাকোয়ার করেছে রিসেন্টলি, প্রায় 1,405 ক্রোর্স দিয়ে। আর জেপি হেলথকেয়ারের ব্যাপারটা? হ্যাঁ, সেটার অ্যাকুইজিশনও চলছে। ওর এন্টারপ্রাইজ ভ্যালু প্রায় 1,660 ক্রোর। মানে বুঝতেই পারছেন স্কেল বাড়ানোর দিকে জোরটা কোথায়। ওদের লক্ষ্যটা কি? মানে কতগুলো বেড বাড়ানোর প্ল্যান? টার্গেট হল আগামী 5 বছরে ক্যাপাসিটি প্রায় ডবল করে ফেলা। এর মধ্যে ফার্স্ট ফেজে, মানে আগামী 3 বছরেই প্রায় 2,400 নতুন বেড যোগ করার কথা ভাবছে। বাহ, এর জন্য তো অনেক ইনভেস্টমেন্ট লাগবে। হ্যাঁ, এস্টিমেট করা হচ্ছে প্রায় 4,600 থেকে 4,700 কোটি খরচ হবে JHL অ্যাকুইজিশন বাদ দিয়ে। তবে কিছু এক্সপ্যানশন আবার অ্যাসেট লাইট মডেলেও হচ্ছে, যেমন থানে আর মোহালি, জিরাকপুরে। অ্যাসেট লাইট মানে ওরা নিজেরা জমি বা বিল্ডিংয়ে ইনভেস্ট না করে ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট নিচ্ছে। অনেকটা তাই। এতে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কম লাগে, রিস্কও কিছুটা কমে। স্ট্র্যাটেজিটা কি শুধু বেড সংখ্যা বাড়ানো, নাকি অন্য কিছু ফোকাস আছে? কার্ডিওলজি, নিউরোলজি, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, এগুলোর ওপর খুব জোর দিচ্ছে। আর ইন্টারন্যাশনাল পেশেন্ট বিজনেসও একটা বড় ফোকাস এরিয়া। পাশাপাশি ম্যাক্স ল্যাবস আর ম্যাক্স হোমের মতো অ্যাসেট লাইট বিজনেসগুলোও আছে। আচ্ছা, তার মানে একটা ডাইভার্সিফাইড অ্যাপ্রোচ।
একদম। এই ডাইভার্সিফিকেশন আর ওদের ব্র্যান্ড ইকুইটি, এই দুটো মিলিয়েই কিন্তু ইন্ডাস্ট্রি লিডিং ARPOB ধরে রাখতে পারছে। মানে এখন ম্যাক্স হেলথকেয়ার শুধু দিল্লির বড় হাসপাতাল নয়, ওদের নেটওয়ার্কটা বেশ ছড়িয়ে পড়েছে। ঠিক। এখন ওদের প্রায় 20টা হাসপাতাল আর মেডিকেল সেন্টার আছে জুন 2024 অনুযায়ী, প্রায় 4300 অপারেশনাল বেড। দিল্লি NCR ছাড়াও মুম্বাই, মোহালি, ভাতিন্ডা, দেহরাদুন, লখনউ, নাগপুর অনেক শহরেই উপস্থিতি আছে। আর টেকনোলজির ব্যবহার, যেমন ধরুন রোবোটিক সার্জারি। হ্যাঁ, ওগুলো আছে। রোবোটিক সার্জারি, ডাভিঞ্চি সিস্টেম, কার টি-সেল থেরাপি, লিভার ট্রান্সপ্ল্যান্ট, এই ধরনের অ্যাডভান্সড চিকিৎসাতেও ওরা ইনভেস্ট করছে। আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং এর নিবেদন। আমরা আলোচনা করছি ম্যাক্স হেলথকেয়ার ইনস্টিটিউট লিমিটেড নিয়ে। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? MHIL একটা স্ট্রং গ্রোথ পাথে আছে, ফাইন্যান্সিয়ালস ভালো, এক্সপ্যানশন চলছে জোর কদমে। হ্যাঁ, গ্রোথ পোটেনশিয়ালটা বেশ স্পষ্ট। স্ট্র্যাটেজিক অ্যাকুইজিশনসগুলো সময় উপযোগী মনে হচ্ছে। একজন অ্যানালিস্ট তো জানুয়ারি 2025 অনুযায়ী 1315 টাকা টার্গেট প্রাইস দিয়েছেন শেয়ারের। কিন্তু রিস্ক ফ্যাক্টরগুলো তো আলোচনা করা দরকার। কি কি ঝুঁকি থাকতে পারে? নিশ্চয়ই। প্রথমত রেগুলেটরি রিস্ক। হেলথকেয়ার সেক্টরের সরকার যে কোনো সময় প্রাইস ক্যাপিং বা অন্য নিয়ম আনতে পারে, সেটার একটা ঝুঁকি থাকেই। আর দ্বিতীয়ত, এখনও ওদের রেভিনিউর একটা বড় অংশ দিল্লি NCR থেকে আসে। যদিও ওরা ডাইভার্সিফাই করার চেষ্টা করছে, কিন্তু এই জিওগ্রাফিক কনসেন্ট্রেশন একটা রিস্ক। কম্পিটিশন, মানে প্রতিযোগিতা কেমন? প্রতিযোগিতা বেশ তীব্র। ফোর্টিস, অ্যাপোলো, মেদান্তার মতো বড় প্লেয়াররা তো আছেই। মার্কেট শেয়ার ধরে রাখা বা বাড়ানোটা সহজ নয়। আর এই যে এতগুলো এক্সপ্যানশন প্ল্যান একসাথে চলছে, এগুলো ঠিকঠাক এক্সিকিউট করাটাও তো একটা বড় চ্যালেঞ্জ। অবশ্যই, এক্সিকিউশন রিস্ক একটা বড় ব্যাপার। সময় মতো বাজেটের মধ্যে প্রজেক্ট শেষ করা, নতুন হাসপাতালগুলোকে লাভজনক করে তোলা, এগুলো সহজ কাজ নয়। তাহলে ইনভেস্টরদের কি কি বিষয়ে নজর রাখা উচিত? আমার মনে হয় এক্সপ্যানশনের জন্য যে ডেট নেওয়া হচ্ছে বা হবে, সেটার পরিমাণ এবং কোম্পানি সেই ঋণ শোধ করার ক্ষমতা, মানে ডেট সার্ভিসিং ক্যাপাসিটির ওপর কড়া নজর রাখতে হবে। Q3 FY25 শেষে নেট ডেট ছিল প্রায় 1608 crore রুপায়, আর নেট ডেট ইবিটজা ছিল 0.65x। এটা তো বেশ কম। হ্যাঁ, এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আছে, কিন্তু ফিউচার অ্যাকুইজিশনস আর ক্যাপেক্সের পর এই রেশিওটা কোথায় দাঁড়ায় সেটা দেখতে হবে। ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন বজায় রাখাটা খুব জরুরি হবে। একটা ইন্টারেস্টিং পয়েন্ট ভাবছিলাম, হেলথকেয়ার সেক্টরকে তো সাধারণত ডিফেন্সিভ ধরা হয়, কিন্তু MHIL এর মতো এত র্যাপিড ডেট ফান্ডেড এক্সপ্যানশন কি সেক্টরটা রিস্ক রিটার্ন প্রোফাইলকে একটু অন্যরকম করে দিচ্ছে? খুব ভালো পয়েন্ট। এটা সত্যি একটা ভাবার বিষয়। সাধারণত ডিফেন্সিভ সেক্টর মানে স্টেডি, প্রিডিক্টেবল গ্রোথ, কিন্তু MHIL এর স্ট্র্যাটেজিটা বেশ এগ্রেসিভ গ্রোথের দিকে। এটা কি হেলথকেয়ার ইনভেস্টিংয়ের চিরাচরিত ধারণাটাকে চ্যালেঞ্জ করছে? হয়তো। এর ইমপ্লিকেশনসগুলো নিয়ে ভবিষ্যতে আরও আলোচনা করা যেতে পারে। ঠিক। আজকের মতো ম্যাক্স হেলথকেয়ার ইনস্টিটিউট লিমিটেড নিয়ে উই লার্ন ইনভেস্টিংয়ের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি। আশা করি এই বিশ্লেষণ আপনাদের কাজে আসবে। শোনার জন্য অনেক ধন্যবাদ। উই লার্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা। অবশ্যই নিজেরা আরও রিসার্চ করুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে। আবার কথা হবে।